ব্রিটিশ শাসিত ভারত, একদিকে শাসক ইংরেজ, অন্যদিকে উপনিবেশিত ভারতীয় জনগণ যারা ব্রিটিশ সরকারের অধীনে আছে। দুই জাতির মধ্যে রয়েছে সন্দেহ, দূরত্ব এবং আত্মবিশ্বাস। এই জটিল সম্পর্কের পটভূমিতে লেখা হয়েছে ইংরেজ সাহিত্যিক E.M. ফস্টারের বিখ্যাত উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়া। 1924 সালে প্রকাশিত এই উপন্যাস শুধু ভারতবর্ষের গল্প নয়, এটি বন্ধুত্ব, সাম্রাজ্যবাদ, সংস্কৃতিগত সংঘর্ষ এবং মানবিক সম্পর্কের গভীর অনুসন্ধান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উপন্যাসের পটভূমি, কাহিনী, প্রধান চরিত্রসমূহ, গুরুত্বপূর্ণ বিষয়, প্রতীক এবং উপন্যাসটির সাহিত্যিক গুরুত্ব। চলো শুরু করা যাক। E.M. ফস্টার ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজ উপন্যাসিক। তিনি দুইবার ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিলেন। ভারতে এসে তিনি ব্রিটিশ শাসনের বাস্তব চিত্রটি খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে শুধু রাজনৈতিক দূরত্ব নয়, মানসিক ও সাংস্কৃতিক দূরত্বও রয়েছে। সেই অভিজ্ঞতার ফসলই হলো এই উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়া। এই নামটি নেওয়া হয়েছে ওয়াল্ট হুইটম্যানের একটি কবিতা থেকে, এ প্যাসেজ টু ইন্ডিয়া নামটি। এই উপন্যাসটি যে সময়ের গল্প বলছে সে সময় ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ তখন ব্রিটিশরা শাসন করছে। উপন্যাসের ঘটনাস্থল একটি কাল্পনিক শহর চন্দ্রপুর। এখানে ইংরেজ শাসক এবং ভারতীয় জনগণ আলাদা জগতে বাস করে, এটা ইংরেজদের আন্ডারে। ইংরেজদের নিজস্ব ক্লাব আছে যেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। একদম ক্লাবের সামনে পরিষ্কার করে লেখা আছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। অর্থাৎ এই শব্দটি দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভারতীয়দের কি নজরে দেখতো ব্রিটিশরা। মানে কুকুর এবং ভারতীয়রা এই ক্লাবগুলোতে প্রবেশ নিষিদ্ধ ছিল। মানে কুকুরের সঙ্গে ভারতীয়দের সঙ্গে একই দাড়িপাল্লায় মাপা হতো আর কি। এই বিভাজনই ছিল এই উপন্যাসের অন্যতম বাস্তবতা প্রধান বিষয়বস্তু ছিল। উপন্যাসটি 3 ভাগে ভাগ করা যায়। উপন্যাসের 3টি পার্ট আছে। একটা হচ্ছে মক্স অর্থাৎ মসজিদ, দ্বিতীয় অংশটির নাম দেওয়া হয়েছে কেভস অর্থাৎ গুহা, আর তৃতীয় অংশ হচ্ছে টেম্পল অর্থাৎ মন্দির। প্রতিটি অংশেই নিজস্ব প্রতীকী অর্থ রয়েছে, সে ব্যাপারে আমরা পরে আলোচনা করছি। এই উপন্যাসে যারা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, সেই চরিত্রগুলোর সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। প্রথমে আসি ডক্টর আজিজ চরিত্র নিয়ে। ডক্টর আজিজ ছিলেন একজন শিক্ষিত, আবেগপ্রবণ এবং গুরুত্বপূর্ণ ভারতীয় মুসলিম ডাক্তার। তিনি ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব করতে চান, কিন্তু বারবার অপমান এবং অবিশ্বাসের মুখোমুখি হন। আজিজ উপন্যাসে ভারতীয়দের আত্মসম্মান এবং আবেগের প্রতীক। এরপরে চলে আসি সিরিল ফিল্ডিংকে নিয়ে। সিরিল ফিল্ডিং একজন উদারমনা ইংরেজ। তিনি ভারতীয়দের সম্মান করেন এবং আজিজের সঙ্গে প্রকৃত বন্ধু হয়ে ওঠেন। তিনি সাম্রাজ্যবাদী বা কলোনিয়ালিস্ট মনোভাবের পুরো বিরোধিতা করেন। তিনি ব্রিটিশ হওয়া সত্ত্বেও ব্রিটিশদের যে এই যে মানসিকতা, সেই ব্যাপারে তার বিরোধিতা মানসিকতা আমরা দেখতে পাই। এরপরে আমরা আসি একটি মহিলা চরিত্র অ্যাডেলা কোয়েস্টেড। অ্যাডেলা একজন ইংরেজ তরুণী, যিনি প্রকৃত অর্থেই একেবারে রিয়েল ইন্ডিয়াকে তিনি দেখতে এসেছিলেন। কোনো দূর দেশ থেকে তিনি সেই গল্প শুনে নয়, তিনি ভারতবর্ষে এসে চাক্ষুষ ভারতবর্ষ কেমন হয়, বাস্তবটা কেমন, সেইটা তিনি উপভোগ করতে চান। তিনি ভারতবর্ষে এসে বোঝার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও বিভ্রান্তির শিকার হন এবং ভয়ের শিকার হন। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আসি, মিসেস মুর। মিসেস মুর এই উপন্যাসের সবচেয়ে মানবিক চরিত্রগুলোর মধ্যে একটি। তিনি ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল। তিনি মসজিদে আজিজের সঙ্গে বন্ধুত্ব করেন। এই দৃশ্যটি উপন্যাসের অন্যতম সুন্দর একটি মুহূর্ত বলে মনে হয়। গল্পটি সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক, তাহলে আমাদের আলোচনা করতে আরও সুবিধা হবে। গল্পের শুরুতেই আমরা একটি মসজিদের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে আজিজ এবং মিসেস মুরের পরিচয় হয় একটি মসজিদে। তাদের মধ্যে আন্তরিক বন্ধুত্ব হয়ে ওঠে। একটু প্রথমে ভুল বোঝাবুঝি হলেও একটা আন্তরিক বন্ধুত্ব হয়। ফিল্ডিং ও আজিজের বন্ধু হন। তারা মনে করেন ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব সম্ভব, কিন্তু সমাজে বাস্তবতা এত সহজ নয়। তাই এই যে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে যে একটা টানাপোড়েন আছে সম্পর্কের মধ্যে, সেই টানাপোড়েনকে ঘোচাতে কিছু শুভবুদ্ধি সম্পন্ন ব্রিটিশরা একটি ব্রিজ পার্টি আয়োজন করেন। মানে সেতু নির্মাণ, অর্থাৎ এই দুটো জাতিগত মানুষের যে দুটো রেস আছে, যে
ব্রিটিশরা এবং ভারতীয়রা তাদের মধ্যে খানিকটা দূরত্ব যাতে ঘোচায় সেই ব্যবস্থার জন্য এই পার্টির আয়োজন করা হয়। ইংরেজরা ভারতীয়দের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই পার্টির আয়োজন করেন, কিন্তু এই অনুষ্ঠানে আসলে দুটি সম্প্রদায়ের দূরত্ব আরও স্পষ্ট করে তোলে, আরও বরঞ্চ কাছাকাছি আসার পরিবর্তে একটু আরও ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়। ইংরেজদের মধ্যে অহংকার এবং জাতিগত শ্রেষ্ঠত্ব বোধ ছিল প্রবল, সেটা আরও পরিষ্কার হয়ে ওঠে এই পার্টিতে। একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে ব্রিটিশরা, যে আমরা সেরা, ওরা ইনফিরিয়ার, আমরা সুপিরিয়ার। ফলে কি হয়, এই পার্টির যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ব্যর্থ হয় এবং ফলে আরও ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের মধ্যে দূরত্বটা আরও বেড়ে যায়। এরপরে আমরা চলে আসি মারাওয়ার কেভ ইনসিডেন্টে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা। উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই মারাবার গুহার ঘটনা। ডক্টর আজিজ অ্যাডেলা এবং মিসেস মুরকে গুহা দেখতে নিয়ে যায়। গুহার ভিতরে অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায়। এই প্রতিধ্বনি, এই ইকো হয় যখন, তখন তো যেহেতু বয়স্ক মহিলা হচ্ছে মিসেস মুর, তাই তিনি একটা দম বন্ধকর সাফোকেশন হওয়ার ভয়তে তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসেন। হঠাৎ করে কিন্তু থেকে যান হচ্ছে আজিজের সঙ্গে এই অ্যাডেলা। খানিকক্ষণ বাদে এই প্রতিধ্বনি মানুষের চিন্তা, বিশ্বাস এবং বাস্তবতাকে বিভ্রান্ত করে দেয়। হঠাৎ অ্যাডেলা আতঙ্কিত হয়ে পড়ে। তিনি হঠাৎ দাবি করেন সেই গুহা থেকে বেরিয়ে এসেছে, তাকে নাকি এই ডক্টর আজিজ তাকে শ্লীলতাহানি করেছে। এই নিয়ে একটা বিরাট একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং ব্রিটিশদের মধ্যে ভারতীয়দের সঙ্গে একটা বিরাট একটা বিভেদের সৃষ্টি হয় এই কারণে। এরপরে আসে আদালতের দৃশ্য। আজিজের বিচার শুরু হয়। সমস্ত ভারতীয় সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। ব্রিটিশ ফিল্ডিং আজিজের পাশে এসে দাঁড়ায়। ফিল্ডিং বিশ্বাস করে যে আজিজ এরকম কাজ করতেই পারে না, আজিজ সে ধরনের মানুষই নয়। অন্যদিকে অধিকাংশ ইংরেজ আজিজকে অপরাধী বলে মনে করে। আদালতে অ্যাডেলা হঠাৎ বুঝতে পারে যে তিনি ভুল করেছেন, তার কোথাও একটা ভুল হচ্ছে, যে তার হঠাৎ করে তার মনে হয় যে সে রিয়ালাইজ করে যে আজিজ হয়তো এটা করেন, তার মনেরই ভুল হয়েছে হয়তো। তাই তিনি অভিযোগটা প্রত্যাহার করে নেন। আজিজ মুক্তি পান। কিন্তু এই ঘটনার ফলে ইংরেজ এবং ভারতীয়দের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। ইংরেজদের সঙ্গে ভারতীয়দের সম্পর্ক খারাপ হয় তাই নয়, এই যে অ্যাডেলার সঙ্গে তার যে উডবি হাজব্যান্ড, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, রনি, যে কিনা একটা ম্যাজিস্ট্রেট, তার সঙ্গেও তার বিয়েটা ভেঙে যায়। একটা ইগোর সম্পর্ক তৈরি হয়ে যায়। তোমার জন্য এত সংগ্রাম করলাম, লড়াই করলাম, আর তুমি লাস্টে গিয়ে ব্রিটিশদেরকে এত ছোট করলে, ব্রিটিশরা ছোট হয়ে গেল ভারতীয়দের কাছে, তোমার জন্য বিচারে আমরা হেরে গেলাম, বিচারের ন্যায্য বিচারের থেকে তারা বিচারে হেরে গেলাম, এইটা তাদের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়ালো। এরপরে দৃশ্য হচ্ছে টেম্পল সেকশন। উপন্যাসের শেষ অংশে আমরা দেখি কয়েক বছর পরে আজিজ এবং ফিল্ডিংয়ের আবার দেখা হয়। তারা একে অপরকে সম্মান করলেও তারা বুঝতে পারে যে ব্রিটিশ শাসনের মধ্যে থেকে, যখন যে মুহূর্তে ব্রিটিশরা শাসন করছে ভারতবর্ষকে, সেই মুহূর্তে হয়তো একজন ব্রিটিশের সঙ্গে একজন ভারতীয়ের বন্ধুত্ব সম্পর্ক সম্ভব নয়। কারণ কোথাও একটা মালিক আর তার নিচে তার মালিকের অধীনস্থ একটা ব্যাপারে একটা উচ্চ নিচ ভেদাভেদটা, পার্থক্যটা, সামাজিক পার্থক্যটা অনেকটাই বেশি, সেই জন্য হয়তো সম্ভব নয়। তাই আজিজ একসময় বলেও যে যেদিন ভারতবর্ষ স্বাধীন হবে, যেদিন ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, সেই দিন হয়তো আমাদের বন্ধুত্বটা সম্ভব, তখন আমরা সমান হব। তাছাড়া আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়তো সম্ভব না। উপন্যাস শেষ হয় এক গভীর প্রতীকী বাক্যের মাধ্যমে। ভারত যেন নিজেই বলছে, নো, নট ইয়েট, এখনও আমাদের সঙ্গে ভারতীয়দের ব্রিটিশদের সঙ্গে বন্ধুত্ব এখনও হওয়ার সময় হয়নি। এবারে উপন্যাসের মূল বিষয়গুলো আলোচনা করা যাক। প্রথমে আসি এই উপন্যাসের একটি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কলোনিয়ালিজম এবং রেসিজম। অর্থাৎ উপন্যাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে কলোনিয়ালিজম, যে ব্রিটিশ শাসন ব্যবস্থার আন্ডারে ভারতবর্ষ কেমন আছে সেইটা। আর রেসিজম ব্যাপারটা কি, এই যে ব্রিটিশ এবং ভারতীয়রা, এই যে দুজনের মধ্যে একটা বিরাট পার্থক্য, দুটো জাতির মধ্যে বিরাট পার্থক্য, যে একটা সুপিরিয়রিটি এবং ইনফেরিয়রিটি একে অপরকে যে জিনিসটিতে দেখছে, সেইটা হচ্ছে রেসিজম। এই উপন্যাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজ শাসকরা ভারতীয়দের নিচু নজরে দেখতো, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার আছে এই উপন্যাসের মধ্যে। জাতিগত বৈষম্য খুব স্পষ্টভাবে এই উপন্যাস আমরা দেখতে পাই। এর পরবর্তী বিষয়বস্তু হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। কার বন্ধুত্ব? আজিজ এবং ফিল্ডিংয়ের বন্ধুত্ব উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ফস্টার দেখাতে চেয়েছেন মানুষে সম্পর্ক সম্ভব, কিন্তু রাজনৈতিক বাস্তবতা তা বাধা সৃষ্টি করতে পারে। এরপরে আমরা আসি কালচারাল কনফ্লিক্টে বা সংস্কৃতিগত পার্থক্য। ভারতীয় এবং ইংরেজ সংস্কৃতির মধ্যে বিরাট পার্থক্য ছিল। ভাষা, ধর্ম, জীবন দর্শন সব কিছুতেই একটা দ্বন্দ্ব দেখা যায়।
এর পরের বিষয়বস্তু যেটা এই উপন্যাসের অন্যতম, সেটা হচ্ছে মিস্ট্রি অফ ইন্ডিয়া। ভারতবর্ষ এমনিতেই একটি রহস্যময় দেশ, অনেক রকম বৈচিত্র্য তো আছেই। ফস্টার ভারতবর্ষকে একটা রহস্যময় দেশ হিসাবে এই উপন্যাসে তুলে ধরেছেন। মারাবার গুহা সেই রহস্যের প্রতীক। গুহার প্রতিধ্বনি মানুষের বিশ্বাস ও যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এরপরের বিষয় হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। উপন্যাসে ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মের উপস্থিতি রয়েছে। শেষ দৃশ্যে হিন্দু উৎসবের মাধ্যমে এক ধরনের ঐক্যর তুলে ধরেছেন ইএম ফস্টার। উপন্যাসে বেশ কিছু সিম্বল বা প্রতীক আমরা দেখতে পাই। একজন ভালো সাহিত্যিক শুধুমাত্র তো সাদামাটা গল্প বলেন না, তার ভেতরে কিছু ইনার মিনিং থাকে, কিছু সিম্বল তিনি ব্যবহার করেন, কিছু প্রতীককে তিনি ব্যবহার করেন। এই উপন্যাসে আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। যেমন মারাবার কেভস, এই যে মারাবার গুহাটা হলো বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তার প্রতীক। যদি মক্স বা মসজিদের দিকে তাকাই, মসজিদ হচ্ছে বন্ধুত্ব এবং মানবিক সংযোগের প্রতীক। এখানে কিন্তু বন্ধুত্ব হচ্ছে, মানবিক একটা যোগাযোগ তৈরি হচ্ছে, সে মসজিদ কিন্তু সেটাই তুলে ধরছে। এরপরে যে টেম্পল বা মন্দিরের কথায় আমরা আসি, মন্দির অংশে কিন্তু জীবনের গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক ঐক্য প্রকাশ পেয়েছে। এই প্যাসেজ টু ইন্ডিয়া শুধু একটি রাজনৈতিক উপন্যাস নয়, এটি মানবিক সম্পর্ক, সংস্কৃতি এবং পরিচয়ের জটিল অনুসন্ধান। ইএম ফস্টার দেখিয়েছেন সাম্রাজ্যবাদ মানুষের মধ্যে দেওয়াল তৈরি করে, তবু বন্ধুত্ব এবং মানবিকতা সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে। আজও এই উপন্যাস সমানভাবে প্রাসঙ্গিক, কারণ পৃথিবীতে এখনও জাতিগত বিভাজন, সাংস্কৃতিক সংঘর্ষ এবং ক্ষমতা রাজনীতি বিদ্যমান। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।